বিলকিস বেগম চুপ হয়ে গেলেন। উনি ইচ্ছে করে বারিশের টপিক তুললেন না। আয়শা ইতস্তত করতে লাগলো। তা আর চোখে খেয়াল করে বিলকিস বেগম বললেন, কিছু বলবে? না। আচ্ছা। কিছুক্ষণ পর আয়শা লাজ লজ্জার মাথা খেয়ে বলে ফেলল, আপনার ছেলে কোথায়? বিলকিস বেগম মাথা নিচু করে হাসলেন এবং বলতে লাগলেন। নিজের রুমে আছে। বিলকিস বেগমের হাসি আয়েশার নজরে চলে আসে, তাই ও ব্যস্ত গলায় বলতে লাগলো, না, মানে উনি কি আমার সাথে নিয়ে ভার্সিটিতে যাবেন নাকি যাবেন না সেটা শোনার জন্যই জানতে চাইলাম। কিন্তু আজ তো ভার্সিটি বন্ধ। আয়েশা থতমত খেয়ে গেল। ও আমতা আমতা করে বলল। মনে ছিল না। বিলকিস বেগম হাসাহাসি গলাতেই বললেন, হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। না, আপনি বোঝেননি, আপনি হাসছেন। বাহ রে আমার, কি হাসার অধিকার নেই? তুমি আমার হাসার অধিকার হরণ করতে পারো না বৌমা। আয়েশা চুপসে গেল। ওর সবজি কাটা শেষ হয়েছে। ও সেগুলো পানি দিয়ে পরিষ্কার করার পর বলে, আপনি মন খুলে হাসুন, আমি বীরের কাছে যাই। কথাটা বলে আয়েশা লম্বা লম্বা পা ফেলে জায়গায় প্রস্থান করলো। তা দেখে বিলকিস বেগম মুচুর মুচুর হাসতে লাগলেন আর বিড়বিড় করে বললেন, আজকালকার বাচ্চারা মুস্কাবে তবু ভাঙবে না। বীরের ঘুম সবে মাত্রই ভাঙলো। ও বিছানা থেকে নেমে হাঁটতে লাগলো। আয়েশা ওর রুমে প্রবেশ করেই বলে, বাছা কেমন আছো? আয়েশাকে দেখতেই বীর খানিকটা লজ্জা পেল। তা দেখে আয়েশা ব্যস্ত গলায় বলল, সেদিন আমি কিচ্ছু দেখিনি, বিশ্বাস করো। বিশ্বাস করো? আমি কি কখনো মিথ্যে কথা বলেছি তোমায়? হ্যাঁ বলেছো তো। আয়েশা ভ্রু কুচকে বলল, কোন দিন? তুমি বলেছিলে কুকুরদের স্কুলে ভর্তি করিয়ে দিবে, কিন্তু দাওনি। আয়েশা মুখ হয়ে গেল। পর মুহূর্তে গলা খাকারি দিয়ে বলল, আসলে কুকুরদের মা বাবা ওদেরকে স্কুলে ভর্তি করতে রাজি হচ্ছিল না, তাই ভর্তি করাইনি। আশ্চর্য, ওদের বাবা মা এমন কেন? আমাদের বাবা মা তো জোর করে স্কুলে পাঠিয়ে দেয়। আমাদেরগুলো মানুষের বাবা মা আর ওদেরগুলো কুকুরের বাবা মা, তাই হয়তো। ও হ্যাঁ। সুন্দরী, তুমি দূরে যাও। আজকেও যদি লুঙ্গি খুলে যায়। আয়েশা হেসে ফেলে। খুলবে না? আসো, তোমার লুঙ্গির গিট্টু শক্ত করে দিয়ে যাবি। বলে বীর সম্মতি দিল। আয়েশা খুবই সাবধানতার সহিত ওর লুঙ্গির গিট্টু বেঁধে দিতে লাগলো। এমন সময় বারিশ ওদের রুমের সামনে এসে আতঙ্কিত গলায় বলল, আল্লাহ আল্লাহ, তুমি আবারও লুঙ্গি খুলে দিতে চাচ্ছ? বলি লজ্জা করে না? আয়েশা চৌকিতে পিছু ঘুরে তাকায়। সদ্য ঘুম থেকে ওঠা বারিশের চুলগুলো এলোমেলো আর মুখের মধ্যে ঘুম ঘুম ভাব। পরনে টি শার্ট আর 3/4 প্যান্ট। ওর এমন রূপ দেখে আয়েশার দিন দুনিয়া ভুলেই গেল। হা হয়ে নিজের স্বামীকে দেখতে লাগলো। বারিশ ওর সামনে চুটকি বাজিয়ে বলে, এভাবে তাকিয়ে থেকে লাভ নেই, তোমাকে আজ জবাব দিতেই হবে। আয়েশার হুঁশ ফিরে আসে। ও তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিয়ে বলে, আমি লুঙ্গি খোলার কোনোরূপ চেষ্টা করছি না, বরং গিট্টু দিয়ে বেঁধে দিচ্ছি আমি। আর সেদিনও লুঙ্গি খুলে দিইনি আমি। হ্যাঁ, সব জানা আছে আমার। বীর বলতে লাগলো, সুন্দরী ঠিক বলেছে, আমি নিজে অনুমতি দিয়েছি। লুঙ্গি খোলার? বীর মৃদু চিৎকার করে বলে, না, বাধার অনুমতি দিয়েছি। তুমি খুবই পচা কথা বলো মামু। কি পচা কথা বলেছি? সুন্দরীর নামে মিথ্যা অপবাদ দিচ্ছ। বারবার কথাটাকে সুন্দরী বলবে না তো। আয়েশার মেজাজ খারাপ হয়ে গেল। ও কিছু বলতে যাবে তার আগে বারিশ বীরের লুঙ্গির গিট্টু বেঁধে দেয়। এক সাইডে দিয়ে বারিশকে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আয়েশা আবারও বেহায়ার মতো নিজের স্বামীর দিকে তাকিয়ে থাকলো। বারিশ সেটা খেয়াল না করলেও বীর খুব ভালো মতোই সেটা খেয়াল করেছে। একটু পরেই বারিশ উঠে দাঁড়িয়ে বলে, আমি ব্রাশ করতে গেলাম, ফজরের নামাজের সময় ব্রাশ করতে মনেই ছিল না। বারিশ নিজের রুমে ফিরে যায়। ও যেতেই বীর বলতে লাগলো, তুমি মামুর দিকে ওইভাবে তাকিয়েছিলে কেন? আয়েশা থতমত গলায় বলে, কোথায়? আমি নিজ চোখে দেখেছি। আসলে আমি গিট্টু বাধা দেখছিলাম। তোমার বান্দর মামুকে দেখে আমি কি করব? সেটাও তো ঠিক। তুমি মামুকে কেন দেখবে, তুমি দেখবে আমাকে। আয়েশা হাসতে হাসতে বলে, হ্যাঁ তাই করব। এবার আমার একটা কাজ করে দিবে? কি কাজ? বারিশ ওয়াশরুম থেকে বেরোতেই দেখে বীর এসেছে। ও ভ্রু কুচকে বলে, কি চাই মামু? বীর নিজের লুঙ্গি সামলে বলতে লাগলো, তোমার ফুলের লক খুলে দাও তো, আমি গেম খেলবো। এত গেমস খেলা যায় না। মানুষের ইয়েও তো কাটা যায় না।
তবুও তো আমারটা কেটে দিয়েছে। বারিশ আহাম্মক হয়ে গেল। পর মুহূর্তে হেসে ফেলে বলে, ওরে মামু, এটার ওটা এক না। না, দুটোই এক। তুমি ফোনের লক খুলে দাও। আমার কাটা, তাও তুমি আমার কোনো কথা শুনছো না। বীরের চোখ ছলছল করে ওঠে। তা দেখে বারিশ হতাশার শ্বাস ফেলে বলে, ইমোশনাল ব্ল্যাকমেল করাও শিখে গেছো? দাঁড়াও, দিচ্ছি। বারিশ ফোনের লকটা খুলে দেয় এবং সাথে সাথে বীর 32 পাটি দাঁত বের করে হাসতে লাগে। বারিশ ভ্রু কুঁচকে রেখেই ফোনটা বীরের হাতে দিয়ে বলতে লাগলো, কেমন পোল্টি বাজ। ধন্যবাদ মামু। কথাটা বলে বীর ক্যাতর ক্যাতর করে হাঁটতে হাঁটতে নির্দিষ্ট রুমে চলে গেল। আয়েশা ওই রুমে অপেক্ষা করছে। অবশ্য কিছুক্ষণের জন্য নিজের বাড়িতে গিয়েছিল। বীরকে দেখতেই আয়েশা ব্যস্ত গলায় বলতে লাগলো। এনেছো বাছা? বীর ফোনটা বাড়িয়ে দিয়ে বলে। এটা নাও। আয়েশা খপ করে ফোনটা নিয়ে নেয়। তারপর নিজের অন্য হাতে থাকা চিপসগুলো বীরকে দিয়ে বলতে লাগলো। তোমার পুরস্কার। বীর দাঁত কেলিয়ে নিজের পুরস্কার নিয়ে নিল এবং আরাম করে বসে খেতে লাগলো। অন্যদিকে আয়েশা তীক্ষ্ণ দৃষ্টিতে বারিশের ফোন ঘাঁটতে লাগলো। সরাসরি মেসেঞ্জারে গিয়ে ও মেসেজ রিকোয়েস্টের লিস্টটা বের করার সাথে সাথে রং বেরঙের মেয়ের মেসেজ দেখতে পেল। একজন লিখেছে, Hey handsome, please reply me. আয়েশা মেসেজ রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে আর টাইপ করতে লাগলো। কুত্তি, তোকে কেন রিপ্লাই দিব? তুই তো আর হ্যান্ডসাম না। মেসেজটা সেন্ড করার পরপরই আয়েশা আইডিটাকে ব্লক করে দিল। তারপর আরেকটা মেসেজ রিকোয়েস্ট দেখলো, লেখা, সেদিন তোমাকে মাঠে দেখলাম, ক্রিকেট খেলছিলে। আয়েশা অ্যাকসেপ্ট করে রিপ্লাই দিল। আগে বলবেন না? আমার বউয়ের শাড়ি কেনার জন্য আপনার থেকে কয়েক লক্ষ টাকা নিতাম। মেসেজ সেন্ড করার পরপর এটাকেও ব্লক করে দিল। আরেকটা মেয়েকে মেসেজ দিয়েছে, আমি তোমাকে কতদিন থেকে ফলো করছি, জাস্ট এক ঝলক তোমাকে দেখার জন্য। আয়েশা রিপ্লাই দিল। ফলো কেন করছিস রে? ছেলে ধরা নাকি? এই ব্যবসা কতদিন থেকে চলছে? এটাকেও ব্লক করে দিল আয়েশা। একটা মেসেজ দেখে ওর মেজাজটা সবচেয়ে বেশি খারাপ হয়ে গেল। মেসেজটা লেখা, সেদিন আমাকে পড়াটা বুঝিয়ে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেদিন তোমার মুখে লেগে থাকা সেই হাসিটা এখনও ভুলতে পারছি না। এত সুন্দর হাসি কিন্তু ছেলেদের থাকা একদমই উচিত না, বুঝলে মিস্টার? আয়েশা দাঁত কিরমির করতে লাগলো। কিবোর্ডের উপর প্রচন্ড টাইপ করতে লাগলো জোরে। কিন্তু তোকে শাকচুন্নি লাগছিল। তোর গা থেকে একটা পাঠার গন্ধ ভেসে আসছিল। একটা রিকোয়েস্ট, দয়া করে কারোর সামনে দাঁত বের করে হাসবি না। দাঁতের রীতিমতো পোকা জমতে শুরু করেছে তোর। আয়েশা মেসেজটা সেন্ড করার পরপর ব্লক করে দিয়ে খ্যাটখ্যাট করে হাসতে লাগলো। বীর চিপস খাওয়ায় ব্যস্ত থাকলেও আর চোখে আয়েশার কাণ্ড কারখানা আহাম্মক হয়ে দেখছে সে। তবে আয়েশার নজর শুধুমাত্র বারিশের ফোনে। ও এক এক করে সব মেয়েকে এমন লজ্জায় মরে যাওয়ার মতো রিপ্লাই দিয়ে ব্লক করে দিচ্ছে। সবাইকে ব্লক করা শেষে ও পৈশাচিক একটা আনন্দ পেল আর খ্যাটখ্যাট করে হাসতে লাগলো। বীর এবার কৌতূহল দমাতে না পেরেই বলল, তুমি কি করছো সুন্দরী? আয়েশা হাসির গতি কমিয়ে বলল, কই কিছু না তো। তাহলে এভাবে হাসছো কেন? আয়েশা সোজা হয়ে বসে নিজের শাশুড়ির থেকে চুরি করা ডায়লগটা বলতে লাগলো। বারে, স্বাধীন দেশে এখন হাসতে গেলেও অনুমতি নেওয়া লাগবে? আমি কি একটু শান্তিতে হাসতেও পারবো না? বীর কপাল কুঁচকে আয়েশার আপাদমস্তক দেখতে লাগলো। ওর নজর থেকে বাঁচার জন্য আয়েশা বীরের গালে চুমু খেয়ে বলল, তোমার মামু তোমার মতো কোনো কিউট বাচ্চাকে ধমক দেয় কিনা সেটাই দেখছিলাম বাছা। বীর লজ্জা লাল হয়ে গেল। ও মুচুর মুচুর করে হাসতে হাসতেই বলল। যাহ দুষ্টু। ওর অবস্থা দেখে আয়েশা হেসে ফেলে। পর মুহূর্তে বারিশের আইডিটা আরো ভালোভাবে ঘাঁটতে লাগলো। এমন সময় হুট করে বারিশ রুমে প্রবেশ করতে করতে বলে, মামু, আমার ফোনটা দাও। আয়েশা তৎক্ষণাৎ বীরের হাতে ফোনটা ছুঁড়ে মেরে লাফ দিয়ে বিছানা থেকে নেমে জানলার ধারে গিয়ে দাঁড়ায় এবং শীষ বাজাতে লাগে। ঘটনার আকস্মিকতায় বীর হতভম্ব হয়ে গেল। বারিশও হকচকিয়ে গেছে। আয়েশা পিছু ঘুরে তাকায়। বারিশকে সবেমাত্র দেখেছে এমন ভান করে ও বলতে লাগলো, কিরে চ্যাংড়া, খালি গায়ে ঘুরছেন কেন? লজ্জা শরম নেই? বারিশ ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে ক্লাসরুমে এসে উপস্থিত হয়। নির্দিষ্ট আসন বেছে নিয়ে সেখানে গিয়ে বসে চুপচাপ। ফোন বের করে সেটাও সাইলেন্ট করে রাখলো, কারণ বর্তমানে যে স্যারের ক্লাস রয়েছে তিনি অত্যাধিক কড়া। ফোন পকেটে রেখে হঠাৎ পাশে তাকাতে দেখে একটা মেয়ে ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে।
বাড়ির সেই চাহনির মানে বুঝতে পারলো না। মেয়েটাকে চেনে বলে ওর মনে পড়ছে না, তবে মুখের ফেস একটু একটু চেনা লাগছে। হয়তো কোনোদিন কথা হয়েছিল, বারিশের ঠিক মনে পড়ছে না। স্যার চলে আসায় বারিশ ওই মেয়েটাকে নিয়ে আর ভাবলো না। ক্লাস শেষে স্যার চলে গেলে বারিশও খাতা কলম ব্যাগ প্যাকে রেখে উঠে দাঁড়ায়। আবারও চোখ অন্যদিকে যেতে ও দেখতে পেল মেয়েটা এখনো ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। এতে করে বারিশের ভ্রু কুঁচকে গেল। ও কোনো কিছু না ভেবে ক্লাস থেকে বেরিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর বারিশের মনে হলো কেউ ওকে ফলো করছে। ও চৌকিতে পিছু করে তাকায়, দেখতে পেল সেই মেয়েটাই ওকে ফলো করছে। বারিশ থেমে গিয়ে কাট কাট গলায় বলে, কি সমস্যা? কিছু কথা ছিল। ডু আই নো ইউ? কিছুটা। একদিন আমাকে পড়া বুঝিয়ে দিয়েছিলেন, মনে আছে? বারিশ কিছুক্ষণ চিন্তা করার পর বলল, ও হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু আমাকে ফলো করছো কেন? জরুরি কথা। কি? আমার শরীর থেকে পাঠার গন্ধ আসছে। বারিশ হতভম্ব গলায় বলল, কি? বলছি আমার শরীর থেকে কি পাঠার গন্ধ পাওয়া যাচ্ছে? সোজাসুজি উত্তর দাও। তুমি কি পাঠা? না, তাহলে তুমি কি? আমি অবশ্যই মানুষ। তাহলে তোমার শরীর থেকে পাঠার গন্ধ আসবে কেন? মানুষের গন্ধ আসা উচিত। তাহলে আমাকে এই কথাগুলো বলে ব্লক করে দিয়েছো কেন? বারিশ ভ্রু কুঁচকে বলল। কোন কথা? মেয়েটা নিজের ফোন বের করে মেসেজটা দেখালো। বারিশ হতভম্ব হয়ে মেসেজটা দেখতে লাগলো। ওর মাথায় কিছুই আসছে না। ও ব্যস্ত গলায় বলতে লাগলো, কোথাও একটা সমস্যা হয়েছে, এই রিপ্লাই আমি দেইনি। তুমি ছাড়া কে দেবে? তোমার মোবাইল আর কে চালায়? কেউ না। আপাতত কিছু বুঝতে পারছি না, তবে এটা ঠিক যে এইসব কথা আমি বলিনি। মেয়েটার মুখের অমানিসা কিছুটা কেটে গেল। ও মুখে খানিকটা হাসি ফুটিয়ে বলল, আমি ভেবেছিলাম তুমি এসব বলছো। আমি এসবের কিছু জানি না। তুমি কষ্ট পেয়ে থাকলে আমি ভীষণ দুঃখিত। তাহলে ব্লগটা খুলে দাও। দেখো, আমার মেয়েদের সাথে কথা বলতে ভালো লাগে না, তাই যেমন আছো তেমন থাকো। তবে হ্যাঁ, এই রিপ্লাইটার জন্য আবারও দুঃখিত। কথাটা বলে বারিশ লম্বা লম্বা পা ফেলে জায়গা প্রস্থান করে। মেয়েটা পাংশুটি মুখে সেদিকেই তাকিয়ে থাকে। বারিশ ক্যাম্পাসে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে সবকিছুই ভাবতে লাগলো। এমন সময় ওর সেদিনের কথা মনে পড়ে গেল। বীর ওর ফোন নিয়ে গিয়েছিল। যখন ও ফোনটা নিতে গেল তখন ক্ষণিকের জন্য দেখেছিল ফোনটা আয়শার হাতে, আর মোবাইল ডাটা অনও ছিল। কিন্তু গেমস খেলতে ডাটা লাগে না। বারিশের বুঝতে আর বাকি নেই এসবের পেছনে কে আছে। বোঝার সাথে সাথে ওর চোয়াল শক্ত হয়ে গেল। ও ক্রুদ্ধ পায়ে আয়শার ক্লাসের দিকে এগিয়ে গেল। আয়শার ক্লাস সবেমাত্রই শেষ হয়েছে। ও ব্যাকপ্যাক কাঁধে বাইরে বেরোতেই বারিশের সাথে ওর দেখা হয়ে গেল। ওকে দেখার সাথে সাথে আয়শা দাঁত কেলিয়ে বলল, কিরে চ্যাংড়া, আমায় দেখতে এসেছেন? বারিশ অত্যন্ত গম্ভীর গলায় বলল। আমার সাথে এসো। আয়শা ওর কণ্ঠস্বরে ভড়কে গেল। বারিশ ইতিমধ্যে হাঁটা শুরু করে দিয়েছে। আয়শা ভ্রু কুঁচকে রেখে ওর পেছন পেছন গেল। একটা ফাঁকা জায়গায় এসে বারিশ থেমে গেল। আয়শা ওর পেছনে গিয়ে বলে, চিপায় চাপায় আনলেন কেন? বারিশ দাঁতে দাঁত চেপে বলে। বাজে কথা বললে ঠাস করে থাপ্পড় মারবো। আয়শার কৌতূহলময় মুখটা মুহূর্তেই চুপসে গেল। বারিশ নিজের ফোনটা বের করে ব্লক লিস্টে গিয়ে বলতে লাগলো। এসব তুমি করেছো, তাই না? আয়শার চোখ বড় বড় হয়ে গেল। বারিশ ওকে এত দ্রুত ধরে ফেলবে সেটাও ভাবতেই পারেনি। ও আমতা আমতা করতে লাগলো। এতে করে বারিশ ধমক দিয়ে ওঠে, উত্তর দাও। আম, আমি কিছু জানি না। মিথ্যা বললে আমার সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখবে আয়শা। আমি জানি এসবের পিছনে তুমি আছো। বারিশের এমন খ্যাপাটে রূপ দেখে আয়শা ঘাবড়ে গেল। ও ক্ষীণ গলায় বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, আমি করেছি। বারিশ মৃদু চিৎকার করে বলল। কেন? আয়শা কেঁপে উঠল। মিনমিনে গলায় বলতে লাগলো, ওরা আপনাকে বিরক্ত করছিল মেসেজ দিয়ে, তাই এমন করেছি। আমি করতে বলেছি? আমি বলেছিলাম ওরা আমাকে বিরক্ত করছে? উত্তর দাও। না। তাহলে কোন সাহসে এসব করেছো? ওদেরকে এত আজে বাজে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? আয়শার চোখ ছলছল করে উঠল। বারিশ হাত উঁচিয়ে বলতে লাগলো, আমার ব্যাপারে কোনো রূপ নাক গলাবে না। যেমন আছো তেমন থাকো। লিমিট ক্রস করতে গেলে ফলাফল ভয়াবহ হবে। আর দ্বিতীয়বার যদি আমার পার্সোনাল জিনিস টাচ করার সাহস দেখাও, তাহলে তোমাকে আমি ছাড়বো না। আয়শা ছোট্ট করে বলল, জি। যাও আমার চোখের সামনে থেকে। আয়শা তৎক্ষণাৎ পিছু ঘুরে হাঁটতে শুরু করলো। ওর চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগলো। কোনো মতে ও হেঁটে জায়গায় প্রস্থান করে। ওদিকে বারিশ রেগে আগুন হয়ে আছে। আজিম লাইব্রেরিতে চলে আসে। ওর মেজাজটা খারাপ হয়ে আছে, কারণ এখনো চিঠিটা হাতে পায়নি।
চিঠি না পাওয়ার কারণও অবশ্য আছে। ও দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, সেই দিন ওই ঝগড়ি মহিলার সাথে দেখা না হলে আমি আমার অপরিচিতার চিঠি অনেক আগেই পেয়ে যেতাম। ওই মহিলার ভাগ্যে যাতে একটা টাকলা পুরো জোটে। কথা বলে আজিম ভ্যালি অফ ফিয়ার বইটা নিয়ে নিল। আজ আশেপাশে ডন আন্টিকে না দেখতে পেরে ও কিছুটা হতাশ। ওনার সাথে কথা বলার অভ্যাস হয়ে গেছে ওর, এখন না বললে ভালো লাগে না। কিছু সময় খোঁজার পরও খুঁজে না পেলে আজিম নিজের আসনে গিয়ে বসে। তারপর বইয়ের পৃষ্ঠা উল্টে কাঙ্ক্ষিত জিনিসটা বের করে। আজিম দেখলো রঙিন কাগজের মধ্যে খুব সুন্দর করে চিঠিটা লেখা হয়েছে। তা দেখে ও সামান্য হেসে ফেলে, বলে, মেয়ে মানুষ সব কিছুই সুন্দর হওয়া যায়, চিঠির জন্য পর্যন্ত রঙিন কাগজ বাছাই করে। সেসব ভাবা বাদ দিয়ে আজিম চিঠির ভাঁজ খুলে চিঠি পড়া শুরু করে দেয়। অপরিচিত। আপনি দেখছি খুব ফাস্ট। এত দ্রুত মনের মিল চান? একটু ধৈর্য ধরুন, বুঝলেন? লেখার মিল যে আছে এটাই তো অনেক। মনের মিল চাওয়া বাড়াবাড়ি হয়ে গেছে না? আপনি মনে হয় ভুলে গেছেন আমি মেয়ে মানুষ। মেয়েদের মন কি এত দ্রুত জয় করা যায়? অলসতা ছেড়ে দিন, বুঝলেন? আমরা আগে অপরিচিত থেকে পরিচিত হয়ে উঠি, তারপর না হয় মনের মিলের কথা বলা যাবে। আমার এসব কথা শুনে রাগ করবেন না যেন। মেয়ে মানুষের নাটক তো একটু থাকবেই। নাটক সহ্য করার ক্ষমতা থাকলেই কেবল আমাকে পাবেন। আমার বিশ্বাস আপনি একজন ধৈর্যশীল ব্যক্তি। বিদায়। ইতি অপরিচিতা। আজিম চিঠিটা পড়া শেষে মুচকি হাসে। মনের মিল নিয়ে কিছু বলতে আপত্তি থাকলেও মনে মনে ঠিকই চায় অপরিচিত যেন অপরিচিতার মনটা জয় করে নিতে পারে। আজিম মাথায় হাত বুলিয়ে বিড়বিড় করে বলল, আমার নাতি নাতনির দাদিও তো কম ফাস্ট না। এ তো আগ বাড়িয়ে মন জয় করার কথা বলতেছে। আজিমের মনটা ভালো হয়ে গেল। ও আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজতে লাগলো, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। হঠাৎই দেখলো ডন আন্টি কারোর সাথে কথা বলছে। উনি কথা বলা শেষে আজিমের দিকে চোখ পড়তে আজিম 32 পাটি দাঁত বের করে হেসে হাত নাড়ায়। মহিলা তৎক্ষণাৎ তড়িঘড়ি লুকানোর চেষ্টা করেন। তা দেখে আজিমের ভ্রু কুঁচকে গেল। ও কিছু বুঝতে পারছে না। ডন আন্টি একটা বুক সেলফের পেছনে লুকিয়ে উকিঝুঁকি দিয়ে কাউকে খুঁজতে লাগলেন। এমন সময় আজিম ওনার পেছনে এসে দাঁড়িয়ে নিজেও ডন আন্টির মতো করে কাউকে খুঁজতে খুঁজতে বলল, কাকে খুঁজতেছেন ডন আন্টি? আপনার স্বামী কি আসার কথা ছিল? ডন আন্টি চৌকিতে পিছু ঘুরে তাকালেন। আজিমকে দেখতে ওনার চোখ বড় বড় হয়ে গেল। এক সেকেন্ড নিশ্চুপ থেকে ডন আন্টি গগন বিদারী চিৎকার দিয়ে মেঝেতে লুটিয়ে পড়েন, অর্থাৎ জ্ঞান হারিয়ে ফেললেন। আজিম পুরো ঘটনায় হতভম্ব হয়ে গেল। ও ডন আন্টিকে ডাকতে ডাকতে বলল, আল্লাহ আল্লাহ, এসব কেমন কথা? জ্ঞান হারানোর কথা ছিল আমার। আপনি আমার হক কেড়ে নিলেন কেন? কোন সাহসে? আপনার নামে শিশু নির্যাতন মামলা করবো আমি। ডন আন্টির চিৎকারে অনেকেই সেখানে এসে উপস্থিত হয়েছে। তাদেরই মধ্যে মারিয়াও এসেছে। ও ভ্রু কুচকে কাটকাট গলায় বলতে লাগলো, আপনি শিশু? আজিম চৌকিতে পিছু ঘুরে তাকায়। পর মুহূর্তে গলা খাকারি দিয়ে বলল, অবশ্যই আমি শিশু। দামড়া হয়ে নিজেকে শিশু বলতে আপনার লজ্জা করছে না? দামড়া বলে অপমান করবেন না। আপনি আমাকে বড় শিশু বলতে পারেন, ওটা ভালো শোনায়। কিন্তু আমার কাছে তো দামড়াটা ভালোই শোনা যায়। আপনার কানে সমস্যা ছিল সেটা তো জানতাম না। মারিয়া দাঁতে দাঁত চেপে বলল। আর আপনার যে মাথায় সমস্যা সেটা জানতাম না তো। লাইব্রেরিতে উপস্থিত সকলে ওদের দিকে আহাম্মক হয়ে তাকিয়ে আছে। একজন ওদের দুজনকে ধমক দিয়ে বলল। মারিয়া আর আজিম একযোগে বলল, বাড়িতে রেখে এসেছি, ওদের খুব ওজন তো তাই। তিশা করিডোর দিয়ে একা একা হেঁটে চলেছে। আয়শা পানি খাওয়ার জন্য গেছে। তিশার কেন যেন মনে হচ্ছে আয়শার আজকে মন খারাপ। শুধু মন খারাপ বললে ভুল হবে, ভয়াবহ মন খারাপ। এসব ভাবতে ভাবতে হাঁটার কারণে সামনে পড়ে থাকা কলার খোসা দেখতে পেল না তিশা, এবং কিছু দূর যাওয়ার পর কলার খোসায় পা দেওয়ার সাথে সাথে চিৎপটাং হয়ে মুখ থুবড়ে পড়ে যায়। ঘটনার আকস্মিকতায় বেচারি পুরোই হতভম্ব হয়ে গেছে। ও চটজলদি উঠতে ধরলে আবারও পড়ে যায়। তারপরেও বহু কষ্টে উঠে বসে এবং তৎক্ষণাৎ আশেপাশে তাকায়। কেউ নেই দেখে ওর স্বস্তির নিঃশ্বাস ফেলে। সামনে তাকাতেই চমকে ওঠে। ওসমান শান্ত মুখভঙ্গিতে ওর সামনেই দাঁড়িয়ে আছে। তিশা তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়িয়ে ইতস্তত করে বলে, আপনি সব দেখেছেন? ওসমান শান্ত গলায় বলে। তিশার লজ্জায় লাল হয়ে গেল, তবুও গলা খাকারি দিয়ে বলতে লাগলো, কাউকে বলবেন না। ওসমান মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালো।
তিশা ওকে পাশ কাটিয়ে চলে গেল। একটু পর আবারও ঘুরে এসে বলতে লাগলো, খবরদার কাউকে বলবেন না। আচ্ছা। তিশা লম্বা লম্বা পা ফেলে জায়গায় প্রস্থান করে। দ্রুত একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। ওর ভীষণ লজ্জা লাগছে। ওর লজ্জা পাওয়ার মাঝে আয়শা ওর কাছে এসে চিন্তিত গলায় বলল, তুই নাকি পড়ে গিয়েছিলি, ঠিক আছিস? তিশা বিস্ফোরিত গলায় বলল, কে বলেছে? ওসমান ভাইয়া বল। তিশা কিছু বলতে যাবে তার আগে ওর ফোনটা বেজে উঠল। ওর মা ফোন দিয়েছে। তিশা ফোনটা রিসিভ করেই বলতে লাগলো, ওসমান বলল তুমি নাকি পড়ে গিয়েছিলে, সাবধানে চলাফেরা করতে পারো না, দ্রুত বাসায় আসো। ফোন কেটে গেছে। তিশার মুখটার আগে রক্তিম হয়ে গেল। ও অত্যন্ত কর্কশ গলায় আশাকে বলল, তোর ভাইকে আমি ছাড়বো না। আশা? আয়শা চোখ বড় বড় করে বলে, ছাড়বি না মানে? ভালো টালো বাসিস নাকি? বিয়ে করতে চাস? তিশা দাঁতে দাঁত চেপে চিৎকার করে বলল, হ্যাঁ চাই, দে বিয়ে, বলদ কোথাকার। রাস্তায় দেখা না হলেও মহল্লায় প্রবেশ করতে বারিশার আয়শা দেখা হয়ে গেল। আয়শা এক পলক ওর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। কোনোটু শব্দ করলো না, বরং পায়ের গতি বাড়িয়ে ওকে পাশ কাটিয়ে চলে গেল। তা দেখে বারিশ বিড়বিড় করে বলল, গাধা। গেট খুলে বাড়িতে প্রবেশ করে প্রথমে বাগানে দাঁড়িয়ে থাকলো বারিশ। এখানে প্রচুর ঠান্ডা বাতাস পাওয়া যায়। নিজের ঘরমাক্ত শরীরটাকে খানিকটা ঠান্ডা করে নিয়ে ও নিজের রুমে চলে গেল গোসল করার জন্য। ঘরমাক্ত শরীরে গোসল করা ঠিক না। গোসল শেষে শুধু ট্রাউজার পরে মাথার চুলগুলো গামছা দিয়ে মুছতে মুছতে বারিশ জানলার পাশে গিয়ে দাঁড়ায়। হঠাৎই সামনে চোখ যেতেই দেখে আয়শা মুখ গোমরা করে বসে আছে। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ও বলতে লাগলো, এক নম্বরের গাধা। গাধার মতো কাজ করবে আর ওনাকে বকা যাবে না। মেয়ে মানুষের নাটক। একটু থেমে ও বলতে লাগলো, মেসেজগুলো দেওয়ার সময় কি একবারও মনে হয়নি ওগুলো আমার আইডি থেকে দিচ্ছ তুমি? যে মেসেজগুলো দিয়েছো সেগুলো একটা মেয়ের কাছে কতটা অপমানজনক সেটা জানো? তুমি কি এটাই প্রমাণ করতে চাচ্ছিলে যে বারিশ নামের ছেলেটা অভদ্র, অসভ্য, মেয়েদের সম্মান দিতে জানে না? এসব তোমার মোটা মাথায় ঢুকবেও না, তাই বলে কোনো লাভও নেই। বারিশ আরো কিছুক্ষণ আয়শার মন মরা মুখটার দিকে তাকিয়ে থাকার পর পড়ার টেবিলে চলে গেল। এক সপ্তাহ পর সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হবে এবং তার পরপরই ওর চতুর্থ ইয়ারে পদার্পণ করবে। তাই এখন আয়শাকে নিয়ে ভাবলে চলবে না। আয়শা ফ্যানের নিচে ভেজা চুলগুলো মেলে দিয়ে চুপ করে বসে থাকলো। ওর মনের মধ্যে বড়সড় ঘূর্ণিঝড় চলছে। এই ঘূর্ণিঝড়ের বদলতে কি হতে যাচ্ছে সেটা ও নিজেও জানে না। কিছুক্ষণ পর ও বসা থেকে উঠে জানলার বাইরে তাকালো। বারিশ পড়ার টেবিলে বসে আছে। সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ও কাট কাট গলায় বলল, আজ থেকে আপনি আমার সবচেয়ে অপছন্দের লিস্টে চলে গেলেন। আপনার প্রতি যে ভালো লাগাটা জন্মেছিল সেটাও আজ মরে গেল। কথাটা বলে ও ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। শুরুতেই ফেসবুক থেকে বদলা নেওয়া শুরু করবেও। বারিশের আইডি বের করে ওকে ব্লক করে দিল। তারপর কি মনে করে যেন আনব্লক করলো এবং বারিশের সব পোস্টে হাহা রিয়েক্ট দিল। শুধু রিয়েক্ট দিয়ে ক্ষান্ত হলো না, ওর প্রতিটা পোস্টে কমেন্টও করতে লাগলো। কিরে চাংড়া, শূন্যতে খাতনা করেছেন? তারপর শুধু মেসেঞ্জার থেকে ব্লক করে দিল এবং নিজের আইডি লক করে রাখলো। কাজ শেষ করে ও খ্যাটখ্যাট করে হাসতে লাগলো। এসব করতে পেরে ওর পৈশাচিক আনন্দ লাগছে। এত খুশি মনে হয় সিঙ্গেল কমিটির সভাপতি হয়েও পায়নি সে। বেশ কিছুক্ষণ খ্যাটখ্যাট করে হাসার পর আয়শা মারিয়াকে ফোন দেয়। প্রথমবার ফোনটা রিসিভ হয় না, দ্বিতীয়বার ফোন দিতেই ফোনটা রিসিভ হয়। ও রিসিভ করার সাথে সাথে আয়শা ব্যস্ত গলায় বলল, শালা ফোন ধরলি কেন? আমার ফোনে মিস কল দেওয়ার টাকা আছে শুধু, ফোন কাট। আয়শা চিৎকার করে কথাগুলো বলে। মারিয়া চটজলদি ফোনটা কেটে দেয়। তারপর ও হোয়াটসঅ্যাপে এসে আয়শাকে ভিডিও কল দেয়। আয়শা তৎক্ষণাৎ রিসিভ করে বলে, কাল আমার ফোনে 1 টাকা রিচার্জ করে দিবি। 1 টাকা কেন? তোর ফোনে 50 টাকা রিচার্জ করে দিব আমি, গরিব কোথাকার। 50 টাকা কেন রে? 1 টাকাই দিবি, আমি ঘুষ নিতে পছন্দ করি না। ওকে ওকে ওকে। আয়শা সবেমাত্র মারিয়াকে ভালোভাবে খেয়াল করলো। মারিয়া নিজের মাথায় অনেকগুলো বরফের টুকরো দিয়ে রেখেছে। তা দেখে আয়শা ভ্রু কুঁচকে বলতে লাগলো, টাইটানিক মুভির শুটিং করছিস নাকি? বাংলাদেশে টাইটানিক মুভি করতে গেলে বরফের জায়গায় কাদা দিয়ে মুভির শুটিং করা লাগবে। কথা সত্য, কিন্তু তুই বরফ দিয়েছিস কেন? কি প্রমাণ করতে চাস? তোর বাড়ি সুইজারল্যান্ডে অবস্থিত? হ্যাঁ, সুইজারল্যান্ডে, কারণ আমি বাংলাদেশের নিকনেম দিয়েছি সুইজারল্যান্ড। অনলাইনে বিদেশি কয়েকটা মেয়ের সাথে কথা বলি, ওদেরকে বলেছি আমার বাড়ি সুইজারল্যান্ডে। ওরে বাটপার! বাটপাড়ের কি দেখলি? ওরা তো আর জানে না যে আমি নিকনেমটা বলেছি।
চুপ শালা, কথা বলবি না। আচ্ছা বলবো না। বলতে মানা করলেই বলবি না? আমার কথা এত শুনেছিস, ব্যাপারটা কি? ভালো টালো বাসিস নাকি? মারিয়া মুখ বিকৃতি করে বলল। ওয়াক, থু। আয়শা মুখ ভেঙচি কাটলো এবং বলল, এখন বল তোর মাথায় বরফ কেন? আর বলিস না, ওই 3 নাম্বার গাধাটার সাথে আজকে আবারও ঝগড়া হয়েছে। মাথা এতটাই গরম হয়েছে যে মাথায় বরফ দেওয়ার সাথেই সেটা বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। আয়শা হাই তুলে বলল, মিথ্যেবাদী, তোর মাথায় সব বরফের টুকরো এখনো অক্ষত আছে। মারিয়া থতমত খেয়ে গেল। পর মুহূর্তে কপট রাগ দেখিয়ে বলল, তোর জন্য কি এখন চাটুও মারতে পারবো না? মাঝে মাঝে নিজের একটু প্রশংসা করা লাগে। মাথার তাপে বরফ বাষ্প হয়ে যাওয়াটাও একটা প্রশংসা হতে পারে, সেটা তুই না বলে তো জানতেই পারতাম না। মারিয়া অত্যন্ত ভাব নিয়ে বলল, ট্যালেন্ট, বুঝলি, ট্যালেন্ট। সবাই কি আর আমার মতো মাথা বলে রে? সেই জন্যই তো আজিম ভাইয়ের কাছে রোজ রোজ ঝগড়ায় হেরে যাস। মারিয়া খ্যাপাটে গলায় বলল, তোকে বলেছে আমি প্রতিবারই ঝগড়ায় জিতে যাই। বেচারা তো কেঁদেই কুল পায় না। কথাটা বলার পরই মারিয়ার মাংসপটে ঝগড়ার দৃশ্যটা ভেসে উঠল, যেখানে ও আজিমের কথার বিপরীতে উত্তর খুঁজে না পেয়ে ওর বুক বরাবর থুতু দিয়ে দৌড়ে পালিয়ে এসেছে। জোরে জোরে দৌড়ানোর কারণে মূলত ওর সারা শরীর ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, যার দরুন বরফ দিতে হয়েছে। কিন্তু এসব কথা তো আর আয়শাকে বলা যাবে না, তাই ও গলা খাকারি দিয়ে বলল, আসলে বারবার ঝগড়ায় জিতে যাওয়ার কারণে আমার নিজের উপর প্রচণ্ড গর্ব হচ্ছে, বুঝলি। সেই গর্বের তাপে মাথা হট হয়ে গেছে, তাই বরফ ঠেলে দিয়েছি। আয়শা চোখ শুরু করে ওর দিকে তাকালো। তা দেখে মারিয়া থতমত খেয়ে গেল। ও গলা খানিকটা উঁচিয়ে বলতে লাগলো, আমার কথা বিশ্বাস করছিস না? তাহলে ওই গাধার কথা জিজ্ঞেস করবি? না, কারো কথাই বিশ্বাস করব না, কারণ আমি জানি তুই ঝগড়ায় পারিস না। আমার কথা বিশ্বাস করছিস না? তাহলে ওই গাধার কথা বিশ্বাস করবি? আমার স্কিল নিয়ে ডোন্ট প্রকাশ কর তোর সন্দেহ। ঝগড়াতে গোল্ড মেডেল জেতার মতো ট্যালেন্ট আছে আমার। বাকি মিথ্যে কথা কবে বলবি? তিশা পুরো রুমময় পায়চারি করেই চলেছে। ওর মেজাজের আগে এত খারাপ কোনোদিনও হয়নি। মানুষ কথা দিয়ে এভাবে কথার খেলাপ করতে পারে সেটাও ভাবতেই পারে না। তাও আবার 5 মিনিটের মধ্যে। শেষে সহ্য করতে না পেরে তিশা ওসমানকে মেসেজ দেয়। আপনি এমনটা কেন করলেন? 2 মিনিটের মাথায় ওসমান রিপ্লাইও দিল। কি করেছি? কথা দিয়ে কথা রাখলেন না কেন? 10 মিনিট পর ওসমান রিপ্লাই দিল, তোমাকে দেয়া কোনো কথা রাখিনি বলে তো আমার মনে পড়ছে না। পড়াশোনা করতে করতে কি মাথা খারাপ হয়ে গেছে আপনার? আমার পড়ে যাওয়ার কথা কাউকে বলতে মানা করার পরও কেন বললেন? এবার ওসমান সাথে সাথে রিপ্লাই দিল, কাউকে তো বলিনি আমি, আয়শা আর তোমার মাকে বলেছি। তুমি কি ওনাদের দুজনকে ইনডাইরেক্টলি গরু বলতে চাচ্ছ? তিশা যার পরনায় অবাক হয়ে গেল। ও মেসেজটা দেখে 10 মিনিট থম মেরে বসে থাকলো। অতঃপর দাঁত কিরমির করতে করতে রিপ্লাই দিল, প্যাচালো লোক, আপনার জীবনও বিয়ে হবে না। ওসমান মেসেজটা সেন্ড করলো কিন্তু রিপ্লাই দিল না। তিশার মেজাজটা ভয়াবহ খারাপ হয়ে গেল। এই রাগ কমানোর জন্য কিছু একটা করা উচিত। তাই ও গটগট পায়ে রুম থেকে বেরিয়ে উঠোনে চলে গেল। তারপর একটা গাছকে গিয়ে জড়িয়ে ধরে থাকলো। আস্তে আস্তে তিশার মুখটা শীতল হয়ে আসলো। ও বিড়বিড় করেই বলল, আমার জান, তুমি আমার প্রাণ সখা, তুমি আমার মজনু, আমি তোমার লায়লা। মামুন লায়লা না, মজনু লায়লা, ঠিক আছে? রাতের বেলা আয়শা নিশ্চিত মনে মুখে ফেস মাস্ক লাগিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। আজও মহা খুশি। একে তো মারিয়াকে কথার চালে ফাঁসাতে পেরেছে, আর অন্যদিকে বারিশকে ছোটখাটো হলেও একটা শিক্ষা দিতে পেরেছে। সেসব ভেবে আয়শা খিকখিক করে হাসতে লাগলো। হঠাৎই কিছু একটা মনে পড়তে ও বিড়বিড় করে বলল, আশ্চর্য, এত বড় একটা কাণ্ড ঘটালাম, তবুও এই গুন্ডাটা এত শান্ত আছে কি করে? নাকি এখনো পড়াশোনার মতো অশ্লীল কাজই করে চলেছে? ও মুখের কথা শেষ হতে না হতেই বারিশের চিৎকার ভেসে আসলো, ওই সর্বোচ্চ, তোমাকে আমি ছাড়বো না। আয়শা দেখলো বাড়ির জানলার কাছে এসে দাঁড়িয়ে খ্যাপাটের দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। তৎক্ষণাৎ ভয় পেয়ে আয়শা খট করে জানলা লাগিয়ে দেয়। পরিস্থিতি কিছুটা নীরব। আয়শা জোরে জোরে শ্বাস নিয়ে জানলাটা আলতো করে খুলে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। দেখলো বারিশের রুমে কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎই নিজের দিকে তাকাতেই দেখলো বাড়ির গেট খুলে আয়শাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। তা দেখে আয়শার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠলো।
ও দ্রুত রুমের দরজা লাগানোর জন্য ছুটে